তখন আমার 3 বিঘা জমি আর তেলাই বাড়ি তোমার নেই পাবে। কিন্তু সম্পর্ক তোমার ভাইজি, তাছাড়া আমি তো প্রতিবেশী। সেই জন্যই তো তোমার দুঃখে আমার প্রাণ কামড়ে গেছে ভাইয়া। আর ভাইজি লাউ গাছ কুই গাছ লতা পাতা ধরলে ছেলে মেয়েদের বিয়ে হবে না ভাইয়া। কিন্তু তুমি তো আমার ধরব, তারপর তোমার একটা ছেলে আছে। তাতে কি? হরে কৃষ্ণ হরে হরে। এমন ঘরে যাকে বলে না দিয়ে কানাইয়ের মা। তোমার বয়স আমার মেয়েছে অনেক বেশি। সোনার আংটি বাঁকা হলে দাম কমে না ভাইয়া, বোন পারে। তাছাড়া ধরো আমার বয়স 35, কিন্তু মনের বয়স তোমার মেয়ের বয়স 22। একেবারে রাজ্যটাকে। কিন্তু তুমি তো আমার মদ খাও, মেয়েকে আমার রাজি হবে? রাজি কি আছে? বড়কে বাড়ি চাকরি করে মিশতে গেলে একটু তো না খেলে আমার ঠিক থাকে না। আমি তো বুঝেছি, কিন্তু মেয়ে যদি ইচ্ছা করলে সেও দোষ কিসে? আজকালকার সব মেয়ের আছে। ঠিক আছে, দেখি যদি মেয়েকে মত করতে পারি। আজকালকার মা বাবার কষ্ট বড় দোষ। মেয়েদের আবার ঘোরা গিয়েছে আজকাল রংবাড়ি মেয়েগুলো আবেগ ছাড়া আছে নাকি? তবু মেয়ে যখন বড় হয়েছে তার মতামত তো প্রয়োজন আছে। আমি একদিন তোমাকে বুদ্ধিমান ভাবতাম, কিন্তু আজ দেখলাম তুমি একটা নিজের ডোবে। আরে ভাইয়া, মেয়ের মধ্যে বিয়ে হয় ঠিকই, কিন্তু কোনোদিন সুখী হয় না। সব সুখের ঘরে আছে তালা পড়ে গেছে কাকা। আমাদের মতো মানুষের সুখ স্বপ্নে আর শান্তি শ্মশানে। কাকলি, কি বলছিস তো? হ্যাঁ বাবা রে, তোমাদের রক্ত কেন? আমাদের গরিব হওয়ার পুরস্কার ওরা চোর করে আমাদের জমি খান করে নিচ্ছে বলে কথা দিতে গেছিল পরে ওরা আমাকে লাঠি খায়। সত্যি কথা। হরে কৃষ্ণ হরে হরে। এসব রক্তবর্তী সহ্য করে কি করে? পরে ওই বিষয়ে কথা বলো ভাইয়া। মাথাটা সারিয়ে রাখিস, পরে এসে তোকে নিয়ে যাবো। হরে কৃষ্ণ হরে হরে। বুদ্ধিমান এই জায়গা থেকে পেটিয়ে পড়ে। মনে রে শিকার জানো না, মনে রে সারা ধান কাটে নিচ্ছে। আমার জমি আমি নিজে চাষ করেছি। সেটা তো আমিও জানি বাবা, আমি জানি, কিন্তু ওরা যে বলছে আর সবার নাকি তারা জমিটা কিনে নিয়েছে বাবা। ওরা কারা? তুই ওদের চিনিস না? না বাবা না, আমি চিনি না। ওরা নাকি ভাড়া করা লোক। তবে আমি একজনকে চিনি বাবা, আমি একজনকে চিনি। কে আছে? কি নাম তার? का बच्चा बेटा चल बेटा। পিটার মানে? আজ পর্যন্ত এই নাম জীবনে শুনিনি আমি। सुने अभी अभी सुने अभी सुंदरलाल की साथ अभी तक आप सबको ग्रहण करके आपके पास आया। কিন্তু কেন কেন তোমরা আমার জন্য ধান কেটে নিচ্ছ? কে তোমাদের ধান কাটতে বলেছে? আমি
মিস্টার অলোক দাস। আরে হবে কেন? তুমি তো এখনই হয়ে বসে আছো। তার মানে কি বলতে চাস তুই? আদর্শমান অবিনাশ দাসের ছেলে, সুশিক্ষিত ছেলে, গলাতে মদ গিলেছে, এমন করে কথা বলতে লজ্জা করে না? না, কারণ একটা হাই সোসাইটির মানুষ, তাই একটু একটু মদ না খেলে তোর পেস্টেই থাকে না, এই তো। কিন্তু তোদের ওই শয়তানি কারখানা হলে তবে তো তুই ম্যানেজার হবি। আলবাত, আমি তখন কথা দিয়েছি ওই জমিতেই কারখানা হবে। আমার জমিতে কারখানা হয়তো দূরের কথা, একটা ইটও পুঁততে দেবো না আমি। তোমার বাপ দেবে, তুমি তো সেদিনকার মানুষ। শোনো মাই ডিয়ার ফাদার, তোমার সম্মতি পত্র আমি নিজেই জমা দিয়ে এসেছি। এবার আজ বাদে কাল কারখানা হলে তোর মতো শয়তানি খেলার জন্য আমার বুকে ভাঙন, এই জন্য আমি কিছুতেই বিক্রি করবো না। বাবা, করবে করবে, নিশ্চয়ই করবে। কারণ ওই জমির মধ্যে ইতিমধ্যেই আমার কয়েক লক্ষ টাকা ইনভেস্ট হয়ে গেছে। তাই তোমার ওই বুকের পাঁজরের উপরে উড়ে উঠবে আমার জনতা সোনার কারখানা। তা তুই কখনো কোনোদিন পারবি না রে শয়তান। নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই। কারণ এখন আমার হাতে তিরুপের তার শ্রীমান অলোক দাস। মানে তুমি তার শ্রীমান অলোক দাসকে আমি এখনই ঘাট করে দেবো। তার আগে ওই জমি তোমাকে লিখে দিতে হবে। বেকারত্বের জ্বালায় ভুগতে ভুগতে আমি চাকরির স্বাদ পেয়েছি। সেই স্বাদ পূরণ করতে যে কোনো কাজ করতে আমি প্রস্তুত। এত তাড়াতাড়ি তুই মানুষ থেকে জানোয়ার হয়ে গেলি বাবা? হ্যাঁ হ্যাঁ, আমি জানোয়ার। আর সেই জানোয়ারের খাওয়ায় আজ তোমার বাপ বেটির জিন্দগি শেষ হয়ে যাবে। এসো সুন্দরী, তোমার বাবা আমাদের কথা মতো কাজ না করলে তোমার ইজ্জত আজ কেউ রক্ষা করতে পারবে না। ভাই নেই মা, ভাই নেই। তোর দাদা মদ খেয়ে কারোর সঙ্গে জানোয়ার হতে পারে, কিন্তু তোর বাবা এখনো বেঁচে আছে। আমার উপরটা যতটা সুন্দর, ভেতরটা ঠিক ততটাই রক্তাক্ত লাল। আর দুজনে মিলে আমি সুন্দর লাল। মৃত্যু তোমায় ডাক দিয়েছে, তাই মরতে তোমাকে হবে। তোমার মৃত্যুর পর দলিলে তোমার আঙুলের টিপছাপ আমি নিয়ে নেব। তবু ওই জমি আমার চাই। বিপ্লব মারিয়াছি আমাদের ডান হাতে হাত করা, বাম হাতে মারি মাটি। কে আপনি? আমি এই যুগের সব্যসাচী
রুদ্র, তুমি এখানে দেখতে এলাম। আচ্ছা দাদা, এখানে কোন ছবির শুটিং চলছে? যদি তোমার মরণ পাখা না গজিয়ে থাকে তাহলে বাজে না বকে এখান থেকে বেরিয়ে যাও। যাবো, নিশ্চয়ই যাবো। এইসব মারামারি রক্তারক্তির মধ্যে আমি নেই দাদা। তবে যে সুসংবাদটা দিতে এসেছিলাম। কি তোমার সে শিশুপাত কুসংবাদ? বলছি, তার আগে একটু ছোট্ট করে জবাব দিন তো। ওখানে মহা উৎসবে যে লোকগুলো ধান কাটছিল সেগুলো কি আপনাদের লোক? हाँ हाँ वो तो हमारे और तक कोई नहीं धान के एकदम साफा हो गए। হ্যাঁ, সাফা হয়েছে, তবে জমি নয়, তারা নিজেরাই সাফা হয়ে জমিতে শুয়ে আছে। What do you mean? I mean, যে আগুন তো গেছে, সব কোটা মাথালের হাতকাটা সব মিটিয়ে দিয়েছে। তাই ওদের একটু হাসপাতালে ভর্তি। হ্যাঁ, হাসপাতালে ভর্তি করবো ঠিকই, তবে শুধু ওদেরকে নয় তোমাকেও। পিটার, এই শয়তানটাকে উচিত শিক্ষা দিয়ে দে। हो गया बॉस। अबे दूसरे তো বেলের জানোয়ার, ছাড়বো, নিশ্চয়ই ছাড়বো, কিন্তু আর একদিন পুরুষ নীরবে দাঁড়িয়ে গেল। কি তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে অপমান করবে? তবে আমি সব কোটাকির পুরস্কার। কাকলি, যাও, ওই বাড়ি থেকে কুচরা কাপড় এনে এদের এই ক্ষতস্থানগুলো একটু ব্যান্ডেজ করে দাও। नहीं ए बेइज्जत अभी कभी भी याद ना होगे, बदला लेंगे, हम जरूर बदला लेंगे। अब याद रखो। বিষ নেই, কোনো কোনা চক্রটা ঠিক আছে। বিষ আছে কিনা তার প্রমাণ তুমি নিশ্চয়ই পাবে যখন সেই বিষক্রিয়া চালায় তোমার গোটা শরীর নিবে নীল হয়ে যাবে। আমার উপরটা যতটা সুন্দর ভিতরটা ঠিক ততটাই রক্তাক্ত। আর দুয়ে মিলে আমি সুন্দর লাল, সুন্দর লাল, সুন্দর লাল। শিক্ষাগুরুর তো অনেক অভিশাপ দিয়ে গেল, আর তাদের মন্ত্র শিক্ষা গুরু হয়ে কেন এইভাবে চুপচাপ দাঁড়িয়ে আছে? ও আর কি বলবে রে মা?
কার্য সিদ্ধি করার জন্য যে কোনো কাজ আমি করবই। এই জমি তোমায় বিক্রি করতেই হবে। এখানে গড়ে উঠবে জনতা সুরা ব্র্যান্ডের মদের কারখানা, যার ম্যানেজার হব আমি, এই অলোক দাস। মানুষকে যে কেমন জীবন্ত শয়তানে পরিণত করে, তাই অলোক দাসকে না দেখলে বিশ্বাস করা যায় না। তোমার কোথাও লাগেনি তো দাদা? ওই মশাদের কামড়ে আমার কিছু হয়নি বল, কারণ আমি যে দিকভ্রান্ত উল্কা অভিশপ্ত রাহু কোনো এক অশুভ মুহূর্তে এই নবমণ্ডল থেকে ছিটকে পড়েছি এই বন্ধা পৃথিবীর। দাদা, কোথায় যাচ্ছ? কোথায় থাকো, কি খাও, আমি কিছু জানি না। তবে যাওয়ার সময় তুমি একটা কথা বলে যাও দাদা, তুমি আমার কবে আসবে? যেদিন এই বিক্রমপুরের আকাশে দেখা দেবে দুর্যোগের ঘনঘটা, সেহেতু শ্রম আকাশে ষড়যন্ত্রের টাকা বিস্তার করবে এই সব দেশের নরণ্য মানুষের বাজার স্বাধীনতাকে নিলাম করতে। কালো হাতের খাওয়া মুচড়া হাত ধরতে, তখন তাদের এই কালো হাত মুচড়ে ধরতে অশুভ শক্তির কালো মেঘ থেকে বুক ছিঁড়ে বেরিয়ে আসবে এই যুগের সভ্যসাচী রুদ্র। আমি রুদ্র, এই সমস্ত নক্ষত্রের মিলিত তেজ দিয়ে তৈরি মিষ্টি শোনাবো না আমার মৌবাসরি, তাতে বাসরি, আমি সাগের হাতের বাসরি, আমি রুষি রুঠি যাবে ছুটি মহাকাশ চাপিয়া, ভয়ে সপ্ত নরক হারিয়া দুজাগ নিবে নিবে যাই কাঁপিয়া। দাদা, আমরা সবাই একই বিচারিতা, একই সুরে বেঁচে উঠি হয়ে মধুর সংসার। আসুক না যাওয়া, আসুক তুফানি, হাসি মুখে সবাই মিলে দিয়ে যাবো পারে। তুমি কে মহা শ্মশানে বিরাজ করো? তুমি কি পারো না এই শ্মশান ছেড়ে, আমার গুরুদেবকে ছেড়ে অনেক অনেক দূরে চলে যেতে? গুরুদেবের এই নারকীয় কাজ আমি যে আর সহ্য করতে পারছি না। মা, মা গো, ওনার মনে একটু শান্তি দাও মা, ওনার মনে একটু শান্তি দাও। আমার কোন কার্যকলাপ তোমার অসহ্য লেগেছে যে তুমি মায়ের কাছে সকল প্রার্থনা জানাচ্ছ? অপরাধ নেবেন না গুরুদেব। কাল রাত্রে জয়পুর থানার ওসিকে আপনি মায়ের সামনে বুঝে দিয়েছি, এই তো? তাই বুঝি মায়ের এই পবিত্র মন্দিরকে তোমার নরক বলে মনে হচ্ছে? না না, ঠিক তা নয় গুরুদেব। তবে তুমি কি জানো, কোন সুন্দরী নারী ওর থানায় নালিশ চালাতে গেলে
ওই জানোয়ার আগে তাকে ধর্ষণ করত, তারপর ও কেস লিখত। গুরুদেব, এ কথা আপনি উনি জানলাম কেমন করে আমার পক্ষে জানা সম্ভব হলো, তাই না কৈলাস? তাহলে শোনো, আজ থেকে 22 বছর আগে ওই সোরের বাচ্চা এই বিক্রমপুর থানার ওসি ছিল। চৌধুরীর স্বার্থে ও আমায় বিনা দোষে থানায় আটক করলো। 5 বছরের শিশু পুত্রের হাত ধরে আমার স্ত্রী থানায় গিয়েছিল আমাকে মুক্ত করার আকুল আশায়। তারপর কি হলো গুরুদেব? সে আশা নিরাশার অঞ্চলে হারিয়ে গেল। ওই 4 জন ধনী ব্যক্তি আর থানার ওসি মিলে আমারই চোখের সামনে তাকে ধর্ষণ করে খুন। আমার 5 বছরের শিশু পুত্রের দেহটাকে নিয়ে ফুটবল খেললো, আর আমি লোহার গারদের মধ্যে বসে নিষ্ফল আক্রোশে মাথা টুকে টুকে রক্তাক্ত শরীরে অজ্ঞান হয়ে গেলাম। তারপর ভিত্তি দেখলাম স্বাধীন দেশের বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। আমার মতো আম জনতা বেঁচে থাকার স্বাধীনতা ওদের কালো টাকার বাজারে নিলাম হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় আঘাত পেলাম যখন আদালতের নিয়তির নীতি ধরা বিচারে স্ত্রী পুত্রের খুনের অপরাধে আমার শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড। সে কি খুন করলো ওরা, আর আপনি হয়ে গেলাম অপরাধী। নামে শুধু স্বাধীন হাসিম শেখ আর রমা পরিবর্তনের অবস্থান পরিবর্তন আজও হয়নি। শ্রেণীর মানুষের কোটি কোটি টাকায় চালিত হচ্ছে এ দেশের আইন প্রশাসন, আবার ওই টাকাতেই নিলাম হয়ে যাচ্ছে। গরিব খেটে খাওয়া মানুষের বাঁচার স্বাধীনতা চিরকাল কি এমনি ভাবেই চলবে গুরুদেব? এর কি কোনো পরিবর্তন হবে না? হবে, নিশ্চয় হবে। সেই পরিবর্তনের জন্যই আমি শুরু করেছি আমার ধ্বংসযজ্ঞ। আমার স্ত্রী পুত্র সহ এ দেশের অসংখ্য মৃত আত্মার শান্তি কামনায় আমি দিয়ে যাবো এই যজ্ঞে ওই সব শয়তানদের জীবনাহুতি। জয় জয় জগদম্বে। কিন্তু গুরুদেব, তাতেও তো আপনি আপনার স্ত্রী পুত্রকে কোনোদিন ফিরে পাবেন না। সেটা আমার চেয়ে আর কে বেশি জানবে কৈলাস? তাহলে এই ধ্বংসযজ্ঞের আয়োজন করে আমি করে যাবো আমার প্রতিহিংসা চরিতার্থ, আমার স্ত্রী পুত্র মৃত আত্মার শান্তি কামনা। আমার মতো অবস্থা যাতে আর কার না হয় তার স্থায়ী ব্যবস্থা। কিন্তু তা কি করে সম্ভব হবে গুরুদেব? শয়তানরা তো চিরকালই জন্মাবে। যুগে যুগে শয়তান যেমন জন্মাবে তেমনি জন্মাবে আমার মতো রামানন্দ, যাদের জীবনের একমাত্র ব্রত হবে এই সমাজ সংসার থেকে ওই সব শয়তানদের নিশ্চিহ্ন করা। গুরুদেব, শোনো কৈলাস, একদিন পর থেকে কুড়িয়ে এনে তোমায় আমি জীবন দান করেছিলাম।
তাই বলে তোমার কাছ থেকে আমি কোনো প্রতিদান আমি চাইনি। আমাকে তোমার অসহ্য লাগছে, তুমি এখান থেকে দূরে, বহু দূরে চলে যাও। সেখানে তুমি শুরু করো আবার তোমার নতুন জীবন। না না গুরুদেব, না, আপনি আমায় ক্ষমা করুন। আপনার কথা শুনছে আমি কোথাও যাব না, ফিরতে না। ওঠো ভক্ত, ওঠো। তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমাকে আমি আবার আসিব ফিরে ধান সিঁড়িটির ধীরে ধীরে বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো শালিকের বেশে আবার আসিব আমি ফিরে, আবার আসিব আমি ফিরে এই কে কে ওই গান গায়? শ্মশানের নিস্তব্ধতা ভেদ করে কার কণ্ঠে ভেসে আসে ওই গান? ওই এক পথচারী যুবকের কণ্ঠে গুরুদেব। যাও যাও যাও, কৈলাস যাও, তাকে এখানে নিয়ে এসো। যথাদেশ গুরুদেব, আমি এক্ষুনি ওকে নিয়ে আসছি।